শেষ হলো ৩০০ আসনের মনোনয়ন যাচাই বাছাই। আপিলের টেবিলে এখন ভাগ্য নির্ধারণের শেষ সুযোগ। কে থাকছেন ভোটের দৌড়ে আর কে ছিটকে পড়ছেন শেষ পাকে, সেই অপেক্ষায় প্রার্থীদের ব্যস্ত দৌড়ঝাঁপ। এরপরই তারা নামবেন প্রচার প্রচারণায়। হিমশীতল আবহাওয়াতেও তাই বেশ উত্তপ্ত নির্বাচনী মাঠ। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে আজকের নির্বাচনের সময় সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে প্রথম দিনে ৪২ জনের আপিল। যাচাই বাছাইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন প্রার্থীদের। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আত্মবিশ্বাসী সিইসি। ৭১ বিরোধীদের ঠেকাতে তারেক রহমানের ভূমিকা চান বামপন্থীরা। সবাইকে নিয়ে দেশ গড়ার লক্ষ্য বিএনপির। নিরপেক্ষ প্রশাসন চায় জামাত, এনসিপি। মানিকগঞ্জ ১ আসনে শক্ত অবস্থানে বিএনপি। ভোটার টানতে মরিয়া ১১ দলীয় জোট। নারায়ণগঞ্জে আটঘাট ভেদে মাঠে নেমেছে ধানের শীষ দাঁড়িপাল্লার প্রার্থী। এবং নেত্রকোনা ২ আসনে জয় পরাজয়ে ফ্যাক্টর নারী ভোটার। বিএনপি জামাত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। উঠান বৈঠকে ব্যস্ত এনসিপি সহ অন্য দলও। দর্শক, আমরা নির্বাচনের সময় প্রতিদিন দেশের বিভিন্ন সংসদীয় আসন নিয়ে আলোচনা করি। আজকে সেই আলোচনায় যাওয়ার আগে আমরা একটু চোখ ফিরিয়ে নিব আজকের দিনের আলোচিত ঘটনায়। সুষ্ঠু ভোট আয়োজনে প্রস্তুত ইসি, এটি ছিল আজকে সিইসির প্রধান বক্তব্য। এছাড়া আপিলের প্রথম দিনে ৪২ জন মনোনয়ন প্রত্যাশী আপিল করেছেন। এই আপিলের পরে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আত্মবিশ্বাসী, এই কথাটা জানিয়েছেন সিইসি। মুক্তিযুদ্ধ বিরোধীদের ঠেকাতে তারেক রহমানের ভূমিকার আহ্বান জানিয়েছেন বামপন্থীরা। তারেক রহমান যাতে এই বিষয়ে ভূমিকা রাখে সেই আহ্বানটি তারা জানিয়েছেন। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের তাগিদ দিয়েছে জামাত এবং এনসিপির দুটি দল। তো এই যখন অবস্থা, তখন আসলে নির্বাচনের সময়ে আমরা যখন আসনগুলোর কথা বা আসনগুলোর তথ্য আপনাদেরকে জানাই, সেখানকার মাঠ পর্যায়ে পরিস্থিতি জানাই, সেই জায়গায় আমরা আজকে জানাচ্ছি মানিকগঞ্জ ১ আসন সম্পর্কে। এই আসনটি কিন্তু পদ্মা যমুনা নদী ঘিরে রয়েছে এবং এই আসনের একটি মজার বিষয় হচ্ছে যে এই আসনে বেশ কিছু সমস্যা আসলে দেখার মতো। আমরা চলে যাই আসলে মানিকগঞ্জের সেই আসনে। ঢাকা বিভাগের অন্তর্গত এই মানিকগঞ্জ আসনে যদি আমরা যাই, তাহলে দেখতে পাবো আমরা মানিকগঞ্জ ১-এ যে এই আসনটিতে সবচেয়ে যে বড় বিষয়টি রয়েছে, সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে মানিকগঞ্জ আসন কিন্তু একটি নদী বিধৌত এবং দ্বীপ, আসলে চরগুলো রয়েছে এবং এই যে চরগুলো রয়েছে, এই চরগুলোর কারণেই কিন্তু এখানকার ভোটারদের প্রত্যাশা অনেক। সেই ভোটারের সংখ্যায় আমরা একটু যাই। মানিকগঞ্জ আসনের মোট ভোটার রয়েছে ৪,৬১,৯৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২,২৮,৭৭৪ জন। নারী ভোটার রয়েছেন ২,৩৩,১৬৪ জন। এছাড়া যদি তৃতীয় লিঙ্গের ভোটারের কথা বলি, তাহলে সেখানে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন মাত্র এবং মোট যে ভোটকেন্দ্র রয়েছে তা ১৮০টি। এই যে আসন, এই আসনের আমরা কিন্তু এই যে ভোটের হিসাবটা জানলাম, কিন্তু যে প্রার্থীরা রয়েছেন, প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা একটু জেনে আসি। এবং হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তারা কারা কারা আসলে কোন কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা যাচ্ছি, সেটি হচ্ছে যে ধানের শীষের প্রার্থী অর্থাৎ বিএনপির যে বিএনপির পদপ্রার্থী রয়েছেন এস.এ. জিন্না কবির। তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তো তিনি হচ্ছে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দাঁড়িপাল্লার প্রার্থী অর্থাৎ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আসলে যে প্রার্থী রয়েছেন তিনি আছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক। তিনি পেশায় একজন চিকিৎসক এবং তিনি হচ্ছে এবার জামাতের মনোনীত প্রার্থী এবং নির্বাচনের মাঠে তারা কিন্তু তাদের জনসমাগম এবং হচ্ছে যে নির্বাচনী প্রচার প্রচারণা এটা আগে থেকেই শুরু করে দিয়েছেন। আমরা এখানে পাচ্ছি শাপলাকলির প্রার্থী এবং শাপলাকলি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টি প্রার্থী রয়েছেন ওমর ফারুক। এছাড়া আমরা
বিএনপির একজন বিদ্রোহী যিনি স্বতন্ত্র হয়ে এবার নির্বাচন করছেন, তিনি রয়েছেন তোজামেল হক তোজা। তিনি কিন্তু বিএনপির দীর্ঘদিনের রাজনীতিবিদ। তিনি হচ্ছে বিএনপির কৃষক দলের জেলা স্থানীয় নির্বাচন রাজনীতি রয়েছে তার সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন। তো নির্বাচনী যে মাঠ মানিকগঞ্জের, সেই মাঠটি কিন্তু বেশ সরগরম, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতার একটা জায়গা কিন্তু এই মানিকগঞ্জ 1 আসনে দেখা যাবে। আমরা যদি বলি যে মানিকগঞ্জের এই যে নির্বাচন, মানিকগঞ্জের নির্বাচনগুলো আসলে ভোটাররা অপেক্ষা করছেন যে পরিকল্পনা আসলে এই প্রার্থীরা কী দেন। তারা শুধুমাত্র এখন আর প্রতিশ্রুতির অপেক্ষা করছেন না। এরপরে আমরা মানিকগঞ্জের সরেজমিনে যাব, সেখানকার পরিস্থিতি জানব। মানিকগঞ্জ 1 আসনের নির্বাচনের যে উত্তাপের খবর, সেই উত্তাপের খবর আমরা এখন সরাসরি মানিকগঞ্জ 1 আসন থেকে শুনবো। সেখানে আমাদের সহকর্মী রয়েছেন ইউসুফ আলী। ইউসুফ, আপনি আমাদেরকে একটু জানাবেন যে আসলে মানিকগঞ্জে এখনকার প্রচার মানে ভোটারদের আসলে কি নিয়ে আগ্রহ বেশি? আসলে এই মানিকগঞ্জের 1 আসনটি হচ্ছে ঘেওর, দৌলতপুর, শিবালয় 3টা উপজেলা নিয়ে। এই 3টি উপজেলার ভিতরে কিন্তু পদ্মা, যমুনা এবং ইছামতি, ধলেশ্বরী নদী বেষ্টিত। আপনি বলছিলেন যে চর উপর ডিপচর রয়েছে। এই অঞ্চলের মানুষের কিন্তু গ্রামীণ যে রাস্তাঘাট রয়েছে, এই রাস্তাঘাটে কিন্তু খুবই খারাপ অবস্থা। সেই ক্ষেত্রে এখানে একটু নদী ভাঙ্গন রয়েছে, এখানে চরম আকারে ধারণ করেছে। যার জন্য এখানকার যারা ভোটার রয়েছে, ভোটারদের চাওয়া পাওয়া রয়েছে হচ্ছে যারা এখানকার নদী ভাঙ্গন ঠেকাবে এবং কি বিগত সময়ে তারা কিন্তু অনেক প্রতিশ্রুতির সম্মুখীন হয়েছে, কিন্তু কার্যকর অবস্থায় কিছুই হয়নি। এইটা কিন্তু আসলে মানিকগঞ্জ 1 আসনটি এক সময়ের বিএনপির ঘাঁটি ছিল। পরবর্তী সময়ে যদিও আওয়ামী লীগ এখানে দখল নিয়েছিল, এখন কিন্তু আবার বিএনপির যে প্রার্থী রয়েছে তারা কিন্তু এই আসনটি তাদের দখল নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে। বিশেষ করে এখানে এসে কবির জিন্না কবির রয়েছেন, বিএনপির প্রার্থী। তিনি বিভিন্ন দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, উঠোন বৈঠক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। এছাড়া কিন্তু এখানে ডক্টর আবু বকর সিদ্দিকী, তিনি একজন চিকিৎসক, তিনিও কিন্তু এখানে লড়ছেন। এছাড়াও কিন্তু বিদ্রোহী প্রার্থী রয়েছে। একাধিক প্রার্থী থাকলেও 9 জন এখানে মনোনয়ন দাখিল করেছিলেন, তার মধ্যে 7 জন এখানে প্রার্থী রয়েছেন। এর মধ্যে আসলে ত্রিমুখী যে লড়াইটা, সেটা কিন্তু হতে যাচ্ছে মানিকগঞ্জ 1 আসনে, অর্থাৎ বিএনপি এবং জামায়াত ইসলাম এবং সেই সাথে যে বিদ্রোহী প্রার্থী তোজামেল হক তোজা, এইটা 3 জনের মতো এটা লড়াই হবে বলে বর্তমান যে এটা আভাস পাওয়া যাচ্ছে এবং চারদিকে দেখা যাচ্ছে। তবে ভোটাররা বলছে দলবল নির্বিশেষে যারা এখানে সঠিক যোগ্য ব্যক্তি তাদেরকে কিন্তু বেছে নেবে, অর্থাৎ এখানকার যে গ্রামীণ উন্নয়ন রয়েছে, গ্রামীণ রাস্তাঘাট রয়েছে এবং যে পদ্মা যমুনা বেষ্টিত যে পদ্মার যে ভাঙ্গন যে ঠেকাবে, শুধু আশ্বাস নয়, প্রশ্বাস নয়, যারা বাস্তবে কাজ করবে এমন প্রার্থীকে কিন্তু বেছে নিবে। এখানে যারা যুবক রয়েছে, নতুন ভোটার রয়েছে, তাদের প্রত্যাশা রয়েছে এটা যা বিগত সময় হয়নি, তারা কিন্তু এটা করবে। এই যে মানিকগঞ্জ 1 আসনটি, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এই আসন নিয়ে। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জ থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন নির্বাচনের সেখানকার সর্বশেষ অবস্থা। আমরা এতক্ষণ মানিকগঞ্জ 1 আসন নিয়ে আলোচনা করছিলাম। এবার আমরা একটু যেতে চাই ময়মনসিংহ বিভাগে। সেখানে আজকের আমাদের আসন নেত্রকোনা 2। নেত্রকোনা 2টি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থিত। গুরুত্বপূর্ণ বললে ভুল হবে, সেটি হচ্ছে যে পর্যটন এলাকা ঘিরে রেখেছে নেত্রকোনা 2কে। এই আসনটিতে উত্তরে রয়েছে ভারতের মেঘালয় এবং হচ্ছে আমরা নিচের দিকে অর্থাৎ দক্ষিণে পাচ্ছি হচ্ছে কিশোরগঞ্জকে, পূর্বে পাচ্ছি হচ্ছে আমরা সুনামগঞ্জকে এবং ময়মনসিংহ জেলা যে সদর জেলা হচ্ছে তার পশ্চিমে রয়েছে। তো নেত্রকোনার এই জায়গাটিতে আসলে যে তার ভৌগোলিক অবস্থান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গাতে আমরা যাই। নেত্রকোনাতে আমরা যেতে হলে আমাদেরকে যেতে হবে ময়মনসিংহ বিভাগে। ময়মনসিংহ বিভাগ থেকে নেত্রকোনা 2 আসন। নেত্রকোনা 2 আসনটি হচ্ছে সংসদীয় যে সংসদীয় আসনে কিন্তু 158 নম্বর আসন এবং এই 58 নম্বর আসনে যে ভোট রয়েছে, সেই ভোটের যে মোট ভোটার রয়েছেন, সেই মোট ভোটার আছে 5,02,838 জন। পুরুষ ভোটার 2,98,563 জন। নারী ভোটার রয়েছেন 2,04,223
63 জন। তৃতীয় লিঙ্গের ভোটার এখানে রয়েছেন 12 জন। কিন্তু মজার বিষয় হচ্ছে যে জনসংখ্যার মানে নারী পুরুষের যদি হিসেব করা হয় তাহলে সেই জনসংখ্যার জায়গায় কিন্তু এই নারী এবং পুরুষের চেয়ে নারীরা এগিয়ে রয়েছেন। ভোটার হয়তো একটু দেরি রয়েছে, কিন্তু এগিয়ে রয়েছেন কিন্তু নারীরা। সেই জায়গা থেকে এখানকার মূল যে আসনের নারী ভোটার একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেবে, অর্থাৎ নারী ভোটারের দ্বারস্থ হতে হবেন কিন্তু এই সব প্রার্থীকে। কারা কারা সেই দ্বারস্থ হবেন আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই পাচ্ছি বিএনপির প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল হককে, তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ। এরপরে আমরা পাচ্ছি শাপলাকলি অর্থাৎ এনসিপির প্রার্থী ফাহিম খান পাঠানকে, এবং দাঁড়িপাল্লা নিয়ে অর্থাৎ জামায়াতে ইসলামের প্রার্থী রয়েছে এনামুল হক। এখানে কিন্তু আরও প্রার্থী রয়েছেন, প্রায় বৈধ প্রার্থী রয়েছেন 8 জন। সেই জায়গা থেকে যদি আমরা বলি তাহলে এই আসনটি কিন্তু এক ধরনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার যে জায়গা, প্রতিদ্বন্দ্বিতার জায়গায় হচ্ছে আমরা দেখতে পাবো আসলে কে কতদূর আসলে ভোটারদের টানতে পারেন সেই জায়গাটি। আমরা এতক্ষণ নেত্রকোনা 2 এর কিছু পরিসংখ্যান দেখছিলাম, কিন্তু এখন আমরা সরজমিন মাঠে চলে যেতে চাই। মাঠে আমাদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী আলপনা বেগম। আলপনা, আপনি আমাদেরকে একটু জানাবেন যে আপনার এই যে আসনটিতে এখানে ভোটাররা আসলে কি প্রত্যাশা করছেন প্রার্থীদের কাছ থেকে? নেত্রকোনার যে আসলে এই নেত্রকোনা 2 আসনটি সদর এবং বারহাট্টা, এটি আসলে একটি প্রশাসনিক দপ্তর রয়েছে এই আসনটিতে, মানে গুরুত্বপূর্ণ সকল ধরনের প্রশাসনিক দপ্তর এখানে। তো কার্যতই এটি একটি গুরুত্বপূর্ণ আসন নেত্রকোনা জেলার জন্য, এবং এখানকার যে সকল ধরনের যেমন বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যসেবা সবকিছু এই জেলা সদরকে ঘিরে। সেই হিসেবে এই নেত্রকোনা জেলার যে ভোটাররা তাদের আসলে একটু তাদের প্রত্যাশাটা একটু বেশি, কারণ এই জেলাটা সুন্দর হলেই পুরো অন্যান্য সবকিছুতেই সেই প্রভাবটা পড়বে। এই জন্য তারা চান আসলে যে এই জেলার যে স্বাস্থ্য খাত এবং স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর, যে স্বাস্থ্য ব্যবস্থা এখনো পিছিয়ে আছে, এবং পাশাপাশি যে শিক্ষা ব্যবস্থা, এখানে একটি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপিত হলেও সেটি এখনো পূর্ণাঙ্গ হয়নি এবং পূর্ণাঙ্গ তার রূপ পায়নি। মানে এখনো অস্থায়ী ক্যাম্পাসে তাদের পাঠদান চলছে। এরকম ধরনের নানা সমস্যায় আসলে জর্জরিত এই নেত্রকোনা সদর 2 আসনটি। 19টি ইউনিয়ন নিয়ে এই আসনটি গঠিত। 561.71 বর্গ কিলোমিটার আয়তনের আসনে আসলে জনসংখ্যা যদি আমরা ধরি, তো এখানকার যে ভোটাররাও অর্ধেক রয়েছেন, অর্ধেক পুরুষ অর্ধেক নারী রয়েছেন। তো তারা এবার যে বিষয়টি দেখা গেছে যে নারীদেরকে যদি একটু প্রাধান্য দেওয়া হয় এবং নারীদের কাছে যদি পৌঁছানো যায়, তাহলে যারা বেশি করে যেতে পারবে তাদের হয়তো এই গোলটা তাদের দিকেই যাবে। তো এখানে যে মূলত যে 2 প্রার্থীর মধ্যে লড়াই হবে সেটি হচ্ছে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা। ধানের শীষে রয়েছেন ডাক্তার আনোয়ারুল হক এবং দাঁড়িপাল্লায় রয়েছেন এনামুল হক। তো নেত্রকোনা জেলার যে 2 আসন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আলপনা। আমরা আমাদের সহকর্মী আলপনার কাছ থেকে শুনছিলাম যে আসলে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আসলে কার কার মধ্যে হবে। আসলে নির্বাচনের মাঠে যে ভোটাররা রয়েছেন তাদের কাছ থেকেই জানা যায় আসলে কি ধরনের প্রতিদ্বন্দ্বিতা, কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, তারা কাদেরকে পছন্দ করছেন সেই বিষয়গুলো। তো নেত্রকোনা 2 আসনের এই ছিল সর্বশেষ খবর। আমরা ঢাকা বিভাগের আরেকটি জেলার দিকে আসলে মনোনিবেশ করতে চাই। এই আসনটি নারায়ণগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। ঢাকা বিভাগের এই আসনটির দিকে আমরা মনোযোগ যদি দিই তাহলে হচ্ছে ঢাকা 5 আসনের দিকে আমরা যেতে চাই। নারায়ণগঞ্জ 5 আসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আসনটি কেন বলছি, কারণ হচ্ছে যে এই আসনটিতে রয়েছে আসলে শুধুমাত্র এটি বন্দর না, এটি কিন্তু প্রাচ্যের ডান্ডি বলা হয় একে। এখানকার ভোটার সংখ্যার দিকে একটু মনোযোগ দিই। সেটি হচ্ছে মোট ভোটার এখানে রয়েছে 4,85,288 জন। পুরুষ ভোটার রয়েছেন 2,40,820 জন। নারী ভোটার 2,44,461 জন। তৃতীয় লিঙ্গের ভোটারও এখানে আছেন 7 জন। তো এই যে ভোটারদের যে পরিসংখ্যানের সাথে আসলে কারা এই ভোটারদের নিজেদের যে প্রতিশ্রুতি, যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আসলে কাছে টানতে পারবেন, কারা প্রার্থী রয়েছেন। আমরা ধানের শীষের দীর্ঘ পরীক্ষিত প্রার্থীকে এখানে দেখতে পাচ্ছি। তিনি অ্যাডভোকেট আবুল কালাম, দীর্ঘদিন রাজনীতি করেছেন, 3 বার এখানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া রয়েছেন দেয়ালঘড়ির প্রার্থী ABM সিরাজুল মামুন এবং হাতপাখার প্রার্থী আমরা দেখতে পাচ্ছি মুফতি মাসুম বিল্লাহকে।
তো নারায়ণগঞ্জের যে এই আসনটির যে আসলে বন্দর থেকে শুরু করে শীতলক্ষ্যা নদীর পাড়ে দুই জায়গার মানুষ, 5টি ইউনিয়ন পরিষদ রয়েছে, ইউনিয়ন রয়েছে, সব কিছু মিলিয়ে এখানকার মানুষের একটি বড় জায়গা রয়েছে হচ্ছে দুর্নীতি এবং হচ্ছে যে অপরিকল্পিত নগরায়ণ, এর জন্য একটি পরিকল্পিত জায়গা। তো আমরা এখানে যদি নারায়ণগঞ্জের সাধারণ মানুষের কথা শুনতে চাই, তাহলে আমরা চলে যেতে হবে নারায়ণগঞ্জের সেই সাধারণ মানুষের কাছে, অর্থাৎ আমাদের সহকর্মী রয়েছেন নারায়ণগঞ্জে শওকত আলী। শওকত আলী, আপনি একটু আমাদেরকে জানাবেন আসলে নারায়ণগঞ্জের ভোটাররা আসলে কোন কোন ইস্যুতে প্রার্থীদের কাছে তাদের প্রতিশ্রুতিগুলো আশা করছেন? নারায়ণগঞ্জ জেলার 5টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হচ্ছে নারায়ণগঞ্জ 5 আসন। এই আসন সম্পর্কে যদি বলি, নারায়ণগঞ্জ সদর এবং বন্দরের সিটি কর্পোরেশনের 17টি ওয়ার্ড এবং বন্দর উপজেলার 5টি ইউনিয়ন নিয়ে এই নারায়ণগঞ্জ 5 আসন গঠিত। এই আসনে মূলত নারায়ণগঞ্জ জেলার নদী বন্দর, শিল্প বাণিজ্য কেন্দ্র, পাইকারি ব্যবসা কেন্দ্র এবং হুঁশিয়ারি ব্যবসা কেন্দ্র সহ বিশাল জনবহুল একটি আসন, যে আসনে এ কারণে আসনটির জেলা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। এই আসনের মধ্যে সবচেয়ে নাগরিক ভোগান্তির কথা যদি বলি, যানজট হচ্ছে এই আসনের নাগরিকদের সবচেয়ে বড় ভোগান্তির কারণ, নিত্যদিনের সমস্যা। এছাড়া মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, এসব মানুষের জন্য ভোগান্তির কারণ। এর পাশাপাশি নাগরিক যে মানুষের যে প্রত্যাশাগুলো রয়েছে, সে প্রত্যাশাগুলো কিন্তু দীর্ঘদিনও পূরণ হয়নি। ভোটাররা যারা বলছেন যে নারায়ণগঞ্জে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন রয়েছে, এখানে একটি মেডিকেল কলেজ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং কারিগরি ইনস্টিটিউটের নানা দাবি থাকলেও বিভিন্ন সময়ে প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আশ্বাস দিলেও সেটা বাস্তবায়ন হয়নি। এ কারণে নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশাগুলো যারা পূরণ করবেন, সেজন্য এমন প্রার্থীকে তারা ভোট দিতে চান। নারায়ণগঞ্জের বর্তমানে এই জাতীয় সংসদ নির্বাচনে 8 জন প্রার্থী রয়েছেন। এই ছিল নারায়ণগঞ্জের 5 আসন নিয়ে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ শওকত। ভোটের সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। শহর থেকে গ্রাম, হাটবাজার কিংবা চায়ের আড্ডা, সবখানেই এখন ভোটের প্রসঙ্গ। প্রার্থীদের নিয়েই চলছে ভোটারদের নানা হিসেব নিকেশ। ময়মনসিংহের নানা সমস্যা, সংকট আর সম্ভাবনা নিয়ে চলছে আলাপ আলোচনা। উন্নয়ন, কর্মসংস্থান আর নাগরিক সেবার মানোন্নয়নে আগামী সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা স্থানীয়দের। তাই শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নযোগ্য পরিকল্পনার কথাই শুনতে চান ভোটাররা। চায়ের আড্ডায় ময়মনসিংহবাসী সেই প্রত্যাশার কথা তুলে ধরেছেন ওবায়দুল হক। ক্যামেরায় ছিলেন গগন পণ্ডিত। আমি আছি ময়মনসিংহ 4 সদর আসনের কাচারিঘাট এলাকার চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় অংশ নেয়া ভোটারদের প্রত্যাশার কথা জানবো। ওনারা যেন জনবান্ধব হয়, আমাদের প্রত্যাশা এটা থাকবে। মাদক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বেকার সমস্যা লাঘবের জন্য প্রতিটি জনপ্রতিনিধি কাজ করবেন, তাহলে এই দেশটি এগিয়ে যাবে। তাদের কাছে প্রত্যাশা থাকবে তাদের যাতে নির্বাচনের পরবর্তীতেও তারা যে দেশের এবং দেশের মানুষের জন্য তাদের যে কমিটমেন্টগুলো আগে বলে থাকে সেগুলো বাস্তবায়ন করবে। ওনাদের দরজা যেন সর্বস্তরের মানুষের জন্য সব সময় খোলা থাকে। আমরা যে তৃতীয় মানুষগুলো আছে, এই মানুষগুলো কিন্তু ভালোবাসার অভাব, তাদের ক্ষুধার অভাব, তাদের যে ভালোবাসার ক্ষুধা, এটা আমরা একটু চাই। সো সেই জায়গা থেকে একটু সুযোগ সুবিধা দিলে আমরা হ্যাপি। ওনারা যেন এই যে প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ, ওনাদের কথা যেন শোনেন। নির্বাচনের 70% মানুষ ভোট দিতে চায় বিএনপিকে, জামাতকে ভোট দেওয়ার আগ্রহ 19% ভোটারের, আর এনসিপিকে পছন্দ 2.6% ভোটারের। এসব তথ্য উঠে এসেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস অফ সোশ্যাল ডেভেলপমেন্টের এক জরিপে। দেশের 300 আসন থেকে 20,495 জনের উপর জরিপ করেছে সংস্থাটি। সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফলাফল প্রকাশ করে সংস্থাটি জানায়, আগের নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়া ভোটারদের মধ্যে 60% ভোটার আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিতে আগ্রহী, আর 25% সমর্থন করছে জামায়াতে ইসলামীকে।
নারী ভোটারদের মাঝেও জনপ্রিয়তায় এগিয়ে বিএনপি। জরিপের ফলাফল অনুযায়ী বিএনপির সবচেয়ে বেশি জনপ্রিয়তা চট্টগ্রাম ও রাজশাহীতে, জামাতের শক্তিশালী অবস্থান বরিশাল ও খুলনায়। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক। সঙ্গে থাকুন সময়।